থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেইন টু মাই ক্লাস। আমরা সরল সুদ কষা আলোচনা করছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে সরল সুদ কষার বেশ কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক গণিত প্রকাশ বইয়ের আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমেই 46 পেজের 13 নম্বর অঙ্কটি, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত বার করতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট মূলধন, একই সুদের হারে 7 বছরে সুদে আসলে যদি 7100 টাকা হয়, আর ওই মূলধনেই ওই সুদের হারই 4 বছরে হয় 6200 টাকা, তাহলে মূলধনটা কত ছিল বা সুদের হার, বার্ষিক সুদের হারই বা কত। তো যেহেতু সরল সুদ কষার অঙ্ক, তাই এখানে আসল স্থির থাকে, আসল পরিবর্তন হয় না। আসলের উপর সুদ ধার্য হয়, তাই সুদ পরিবর্তন হয়। আসল দুই ক্ষেত্রে একই পরিমাণ। প্রথম ক্ষেত্রে 7 বছরের সুদ, তাই সুদ আসল মিলে বেশি অ্যামাউন্ট দাঁড়িয়েছে। পরের ক্ষেত্রে আসল একই কিন্তু 4 বছরের সুদ, তো 4 বছরের সুদ কম, তাই সুদ আসল কম দাঁড়িয়েছে। তো দুই ক্ষেত্রে একই পরিমাণ আসল রয়েছে, তাই আমরা অঙ্কটা কিভাবে করব দেখো। প্রদত্ত বা দেওয়া আছে 7 বছরের সুদ আসল 7100 টাকা। কথার অর্থ হলো আসল যোগ 7 বছরের সুদ, এই দুটি মিলে মোট হচ্ছে 7100 টাকা। আর ওই আসলেই 4 বছরে ওই সুদে আসলে 6200 টাকা দাঁড়ায়। তাহলে 4 বছরে সুদ আসল 6200 টাকা, মানে আসল আর 4 বছরের সুদ মিলে হচ্ছে 6200। তাহলে একই আসল, তাহলে লিখব আসল যোগ 4 বছরের সুদ কত, 6200 টাকা। যেহেতু দুই ক্ষেত্রে আসল সমপরিমাণ, তাই আমরা যদি বিয়োগ করি তাহলে আসলে বাদ পড়বে, শুধু সুদের বিচার পাবো। 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বিয়োগ হলে 3 বছরের সুদ এখানে পাবো আমরা। তাহলে 3 বছরের সুদ যদি পেয়ে যাই, তাহলে ঐকিক নিয়মে 7 বছরের সুদ কত। 7 বছরের সুদ যখন পেয়ে যাব, প্রথম লাইনে কিন্তু 7 বছরের সুদ এবং আসল মিলে আছে। 7 বছরের সুদ আলাদা করে পেয়ে গেলে এখান থেকে বিয়োগ করলে আসল মানে মূলধনটা আমরা পেয়ে যাব। তাহলে বিয়োগ করব। এখানে লিখে দেব বিয়োগ করে, অথবা বিয়োগ করে পাই। তাহলে 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ যদি বিয়োগ হয়, তাহলে 3 বছরের সুদ থাকে। তিন বছরের সুদ সমান কত, 7100 থেকে 6200 বিয়োগ করলে কত হয়, 900। তাহলে 3 বছরের সুদ যদি 900 হয়, ঐকিক নিয়মে 1 বছরের সুদ সমান 900/3। অর্থাৎ কত বছরে বার করব, 4 বছরের বা 7 বছরের যে কোনো বছরের সুদ আমরা বার করলেই হবে। যদি 4 বছরের সুদ বার করি, তো এখানে 4 বছরের আসল আর সুদ মিলে আছে। 4 বছরের সুদ জেনে গেলে এখান থেকে বিয়োগ করে আসলটা পাবো। আর যদি 7 বছরের সুদ বার করি, তাহলে এখানে 7 বছরের সুদ এবং আসল আছে। এখান থেকে যদি বিয়োগ করে দিই 7 বছরের সুদ, তাহলে এখান থেকেও আসল পাবো। দুই ক্ষেত্র থেকে আসল একই পরিমাণ পাওয়া যাবে। আমরা 7 বছরের সুদ কত হবে, 1 বছরের যদি এত হয়, 7 বছরের 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, 7 3 2100 টাকা।
অর্থাৎ 2100 টাকা 7 বছরের সুদ। তো অতএব আসল পি সমান কত? এখানে তো 7 বছরের সুদ আর আসল মিলে আছে, 7 বছরের সুদটা আমি আলাদা করে পেয়ে গেছি। তো এখন এটাকে যদি বিয়োগ করি এখান থেকে, মানে 7100 হচ্ছে 7 বছরের সুদ আসল, এখান থেকে 7 বছরের সুদ যদি বিয়োগ করে দিই তাহলে আমি আসলটা পাচ্ছি 5000 টাকা। তাহলে আসল পি 5000 টাকা। এই যে 2100 টাকা সুদ হয়েছে কত বছরে? 7 বছরে। তাহলে এক্ষেত্রে আমরা সুদের হার যখন বার করব তো আই ইজুকাল টু পিটিআর বাই 100 এই সূত্র ফেলব। তাহলে পি হচ্ছে 5000, সময় টি হচ্ছে 7 বছর, বার্ষিক শতকরা সুদের হার, বার্ষিক সুদের হার আর সমান কত পার্সেন্ট, এটা বার করতে হবে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত, মোট সুদ কত, মোট সুদ আই ইকুয়ালস টু, আমরা এখান থেকেই 7 বছরের মোট সুদ 2100 টাকা। তো যেহেতু সময় 7 বছর দিয়েছি তাই 2100 টাকা। অতএব আমরা সূত্র জানি আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। আই এর মান হচ্ছে 2100, মানগুলি বসাবো শুধু। আসল হচ্ছে 5000, টি হচ্ছে 7 বছর, আর এর মান কত? আর এর মান নাই, বার করব। বা আর ইকুয়ালস টু 2100 ডিভাইডেড বাই 50 ইন্টু 7, 0 0 কাটলো, 7 3 21, 5 6 30। অতি সহজ, কাটাটি নিজেরাই পারবে। তাহলে আর ইজুকাল টু 6। অতএব সুদের হার কত? 6%। বার্ষিক সরল সুদের হার সমান 6%। এবং মূলধন কি বলেছে? মূলধন কত? মূলধন বলতে আসলকে বোঝায়। মূলধন সমান 5000 টাকা। হুবহু একই রকম অনুরূপ একটি অঙ্ক, শুধু মানগুলি আলাদা। প্রয়োগ 26 নিজে করো যেটা ছিল, কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল মানে সুদে আসলে 496 টাকা এবং 5 বছরের সবৃদ্ধি মূল মানে সুদে আসলে 560 টাকা হলে ওই টাকার পরিমাণ কত, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হিসাব করো। তো একই পরিমাণ টাকা বা মূলধন, একই রেট অফ ইন্টারেস্ট, 3 বছরে সুদে আসলে 496, 5 বছরে সুদে আসলে 560। তো একই রকমভাবে করেছি। আসল যোগ 5 বছরের সুদ সমান 560 টাকা, আসল প্লাস 3 বছরের সুদ সমান 496 টাকা। যেহেতু দুই ক্ষেত্রে আসল সমপরিমাণ তাই বিয়োগ করলে বাদ চলে যায়, এখানে আসল আসলে বাদ চলে যায়। তাহলে 5 বছরের সুদ থেকে 3 বছরের সুদ বিয়োগ করলে 2 বছরের সুদ সমান 64 টাকা বিয়োগ করে। অতএব ঐকিক নিয়মে 1 বছরে কত, 5 বছরে কত, 160 টাকা। 5 বছর কেন বার করলাম? কারণ প্রথম লাইনে আসল যোগ 5 বছরের সুদ সমান 560। তো 5 বছরের সুদ যদি আলাদা করে পাই সেটা ওখান থেকে বিয়োগ করে দিলে আসলটা পড়ে থাকবে। তাই 5 বছরের সুদ যখন আমরা 160 পেলাম, তাহলে এই যে 560 আছে 5 বছরের সুদ আর আসল মিলে, সেখান থেকে সুদটাকে বিয়োগ করে দিলাম, তাহলে আসল পড়ে থাকলো 400 টাকা। অর্থাৎ 5 বছরের যে সুদ আর আসল মিলে 560 ছিল, এর মধ্যে আসলে আসল কত ছিল এবং সুদ কত ছিল সেটাকে আমরা আলাদা করলাম এই প্রসিডিওরে গতবারের মতো। তাহলে আসল পি 400 টাকা,
সময়টি 5 বছর, সুদ কত? মোট 160 টাকা। বার্ষিক সরল সুদের হার কত? আর পার্সেন্ট ধরি। তাহলে আমাদের এখান থেকে যদি এখানে চলে আসি একবারে, আমরা জানি আই ইকুয়ালস টু PTR/100, মানগুলা বসালাম, কাটাকুটি করে আর এর মান পেলাম 8, অতএব বার্ষিক সুদের হার 8% আর মূলধন পেয়েছি 400 টাকা। নেক্সট অঙ্ক 47 পেজের 19 নম্বর অঙ্কটি। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ পরিশোধ করতে পারবেন? বুদ্ধিমান লোক রহমত চাচা, তিনি বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে 12% রেটে 2,40,000 টাকা লোন করেন। আর বাড়ি তৈরি করার মানে ধার নেওয়ার 1 বছর পরে, যেদিন থেকে ধার নিল তার ঠিক 1 বছর পরে বাড়ি তৈরি করে বাড়িটাকে প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। এবার ভাড়ার টাকা আয় করে সেখান থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। তাহলে কত বছর সময় লাগবে? যেদিনে ধার নিল, লোন নিল, তারপরে কত বছর সময় লাগবে? তো ধরি ধার নেওয়ার 1 বছর পরে বাড়ি ভাড়ার আয় থেকে তিনি সমস্ত সুদসহ লোন পরিশোধ করবেন। তা লিখব, ধরি ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ পরিশোধ করবেন। বা করতে পারবেন। ধরি ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ পরিশোধ করতে পারবেন। তাহলে এবার আমরা I = PTR এর কি তথ্য উপরে পাচ্ছি? প্রদত্ত আসল বলতে P কত দেওয়া আছে? 2,40,000, 4টা শূন্য। সময় T সমান আমরা X বছর ধরে নিয়েছি। বার্ষিক শতকরা সুদের হার 12%। মোট সুদ সমান I মনে করলাম। অতএব I = PTR/100। মোট সুদ কত হচ্ছে? সেই সুদ আর আসল মিলে তো টাকাটা ব্যাংকে দিতে হবে। তো সুদ বার করি, আসল তো জানাই আছে। তাহলে এখান থেকে I = P বলতে 2,40,000 টাকা, T বলতে X বছর ধরে নিয়েছি, R বলতে 12%। কত হচ্ছে? দুটো শূন্য যদি কেটে দিই, 12×4 = 48, 8 হাতে 4, 12 দিয়ে 24, 24 4 = 28, আর দুটা শূন্য × X, এত টাকা। অতএব সুদ আসল মানে জানি আমরা সুদ যোগ আসল, সুদ হচ্ছে 28
800x আর আসল হচ্ছে 24 4টা শূন্য, এত টাকা। এবার বাড়ি ভাড়া, মোট কত হবে? এক্স বছর ধার নেওয়ার এক্স বছর পরে শোধ করবেন, তো ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়া শুরু করেন, তাহলে এক্স থেকে 1 বছর বিয়োগ করতে হবে। 1 বছর পরে যেহেতু বাড়ি ভাড়া শুরু হয়, তাহলে x-1 বছর বাড়ি ভাড়া পাবেন। এত বছর মানে 12 দিয়ে গুণ করলে এত মাস হয়। প্রতি মাসে বাড়ি ভাড়া হচ্ছে 5200 করে, তো 5200 করে গুণ করব, তাহলে এত টাকা। এটা হিসাব করলে কত হচ্ছে? x-1, এদিকে হচ্ছে 12 2 24, 12 5 60, 62, এত টাকা। তাহলে ব্যাংকের সুদ আসল মিলে এত টাকা হয়েছে, আর বাড়ি ভাড়া পেয়েছে এত টাকা। যেহেতু বাড়ি ভাড়া থেকেই ব্যাংকের টাকা শোধ হবে, দুটো সমান, তাই দুটোকে সমান করে শর্তানুসারে আমরা এক্সের মানটা বার করব। অতএব শর্তানুসারে x-1 62400 ইকুয়ালস টু বাড়ি ভাড়ার টাকা সমান কী হবে? সুদ আসল 28800x 2,40,000, তাহলে কত হচ্ছে? 62400x মাইনাস 62400 ইকুয়ালস টু 28800x প্লাস 24 4টা শূন্য। সমাধান করব শুধুমাত্র। 62400x মাইনাস 28800x ইজ ইকুয়াল টু 24 4টা শূন্য যোগ 62 400। 62400x থেকে 28800x বিয়োগ যদি করি আমরা, তাহলে 0 0 8 কত দিলে 14, 6 হাতে 1, 1 আর 8 9, 9 কত দিলে 12, 3 হাতে 1, 1 আর 2 3, 3 কত দিলে 3, তাহলে 33 600 হাতে x ইকুয়ালস টু, যোগ করতে হবে, তাহলে হচ্ছে 2 4 0 0, 4টা ডিজিট চলে গেল, 4 6 10 0 হাতে 1, 1 আর 2 3 বাই x ইকুয়ালস টু 30 2 4 0 0 ডিভাইড বাই 3 3 6 0 0, দুটো শূন্য কাটলো, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 1 কে 3, 3 1 কে 3, 3 2 6, 3 1 কে 3, 3 8 24, 9 বার দিলে 9 2 18, 9 1 কে 9 কে 10, 9 বারই হচ্ছে, বা x ইকুয়ালস টু 9, অর্থাৎ 9 বছর পর। তাহলে উত্তর কি হচ্ছে? 9 বছর পর ধার শোধ করতে পারবেন। নেক্সট অঙ্ক 47 পেজের 20 নম্বর। রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য এমনভাবে ব্যাংকে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে তাহলে কত টাকা করে জমা রেখেছিলেন হিসাব করো। তাহলে মেয়েদের বর্তমান বয়স দেওয়া আছে 13 বছর 8 বছর, বড় মেয়ে ছোট মেয়ে, তাদের প্রত্যেকের জন্য যেহেতু বয়স আলাদা তাদের গচ্ছিত টাকা আলাদা সময় ধরে ব্যাংকে থাকবে এবং 18 বছর পূর্ণ হলেই তারা 1,20,000 করে পাবে। তাই দুইজনের জন্য গচ্ছিত টাকার পরিমাণ আলাদা হবে। ধরে নিলাম বড় মেয়ের জন্য x টাকা এবং ছোট মেয়ের জন্য y টাকা জমা রেখেছিলেন।
তা ধরি রথিনবাবু বড় মেয়ের জন্য x টাকা, ছোট মেয়ের জন্য y টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। অতএব বড় মেয়ের হিসাব, এখানে বড় মেয়ের হিসাব করব। আর এদিকে ছোট মেয়ের হিসাব করব। এক্ষেত্রে আসল পি সমান কত ধরেছি, বড় মেয়ের জন্য x টাকা, সময় t ইকুয়ালস টু, একটু ভাবতে হবে, বড় মেয়ের বয়স বর্তমানে কত, 13 বছর, 18 বছরে টাকা পাবে, তাহলে কত বছর টাকাটা থাকবে, 18 থেকে 13 বাদ 18 বছর বয়সে পাবে, 13 বছর বর্তমান বয়স, তাহলে এত বছর পর পাবে, 5 বছর টাকাটা ব্যাংকে থাকবে, এটাই হচ্ছে সময়। বার্ষিক সুদের হার আর ইকুয়ালস টু 10%, মোট সুদ কত, তারা প্রত্যেকে পাবে 1,20,000 করে। তো 1,20,000 টাকা করে পাবে। এর মধ্যে সুদ আসল মিলে আছে, তো এর মধ্যে সুদ আসল থেকে আসলটা যদি বিয়োগ করি, আসল x, মোট 1,20,000 করে পাবে, মানে সুদ আর আসল মিলে, আসলটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হলো সুদ। অতএব আমরা জানি i ইকুয়ালস টু PTR বাই 100। এখানে i বলতে কত, 1240 মাইনাস এক্স, 1240 মাইনাস এক্স, এটা হচ্ছে i, p বলতে x, t বলতে 5 বছর, r বলতে 10%, 0 0 কাটলো, 5 2 10, তাহলে হচ্ছে x ইকুয়ালস টু, বর্গীকরণ করলে 12 2 24, 40 মাইনাস 2x, কোনাকুনি গুণ করলাম, তাহলে x প্লাস 2x ইকুয়াল টু 24 4টা 0, বা x ইকুয়াল টু 3x, 24 4 0, x ইকুয়াল টু 24 4 0 বাই 3, মানে 8 4 0, 80,000 টাকা। অতএব বড় মেয়ের জন্য টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। একই রকমভাবে ছোট মেয়ের হিসাব আমরা করব, হুবহু একই রকম। কিভাবে, এক্ষেত্রে আসল পি সমান ওয়াই, এত টাকা, সময়টা ভিন্ন হবে, সময় কি হবে, সময় আলাদা হবে। কেন, ছোট মেয়ের বয়স তো 8 বছর, 18 বছরে টাকা পাবে, মানে 10 বছর টাকাটা ব্যাংকে গচ্ছিত থাকবে, তাই 18 বছরে পাবে, বর্তমান বয়স 8, বিয়োগ করলে এত বছর টাকাটা ব্যাংকে থাকবে, সমান হচ্ছে 10 বছর। বার্ষিক সুদের হার আর ইকুয়ালস টু 10%, মোট সুদ কত, মোট সুদ i ইকুয়ালস টু, ওই 1,20,000 করে পাবে, 1,20,000 টোটাল, এটা হচ্ছে সুদ আসল মিলে মোট এত টাকা পাবে, আসলটা বিয়োগ করলে তো সুদ পাওয়া যাবে, তো আসলটা বিয়োগ করে দিলাম। অতএব আবার i ইকুয়ালস টু PTR বাই 100,
একই রকম অঙ্ক, এটা দেখলে এটা না দেখলেও চলবে, নিজেরা হিসাব করে নেবে। 12 4 0 মাইনাস ওয়াই ইকুয়ালস টু পি এর মান হচ্ছে ওয়াই, টি এর মান 10 বছর, আর এর মান 10% বাই 100, বা ওয়াই ইকুয়ালস টু 12 4 0 মাইনাস ওয়াই, বা 2y ইকুয়ালস টু 12 4 0, বা ওয়াই ইকুয়ালস টু 6 4 0। অতএব ছোট মেয়ের জন্য কত টাকা? 60,000 টাকা। তাহলে এইভাবে করতে হবে। 47 পেজের 16 নম্বর অঙ্কটি, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ 5400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করো। তাহলে মোট 1 লক্ষ টাকা পেয়েছেন, তার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে। ধরে নিলাম ব্যাংকে X টাকা এবং বাকিটা পোস্ট অফিসে রেখেছেন। ধরি X টাকা পোস্ট অফিসে, তাহলে কত হবে? 5টা শূন্য থেকে X বিয়োগ এত টাকা জমা রাখেন। তাহলে আসলাম চাচা ব্যাংকে X টাকা আর পোস্ট অফিসে লাখ মাইনাস X এত টাকা, মানে বাকিটা জমা রাখেন। যে ধরি আসলাম চাচা ব্যাংকে X টাকা আর পোস্ট অফিসে বাকিটা মানে 1 লাখ মাইনাস X টাকা রাখেন। তাহলে ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকে আসল X টাকা রেখেছিল, প্রতি বছর মানে টি ইজিক্যাল টু 1 বছরের কথা বলছে, বার্ষিক সুদের হার 5%-এর কথা বলছে। তাহলে মোট সুদ I1, প্রথম সুদ যেহেতু এটা ব্যাংকের, তাই পিটিআর বাই 100, X, পি এর মান X, টি এর মান 1 বছর, আর এর মান 5%, এখানে হিসাব করলে 5x বাই 100 টাকা আসে। আর পোস্ট অফিসের ক্ষেত্রে আসল হচ্ছে এইটা, তাহলে আসল পি ইকুয়ালস টু 1 লাখ মাইনাস X টাকা, সময় 1 বছর, যেহেতু প্রতি বছরে মোট সুদ বলছে, বার্ষিক সুদের হার 6%, মোট সুদ তাহলে কত? একইভাবে পিটিআর বাই 100, পি এর মান 1 লাখ মাইনাস X, টি এর মান 1 বছর, আর এর মান 6%। তো এই সুদ আর এই সুদ যোগ করলে প্রশ্ন বলছে 5,400 টাকা হবে। প্রতি বছর তিনি 5,400 টাকা পান, তাই দুটোকে যোগ করে 5,400 দেখালাম, লসাগু করলাম, বজ্রগ্রহণ করলাম, করার পরে বিয়োগ করে X এর মানটা বেরোলো 60,000 টাকা। তো X যদি 60,000 হয়, তাহলে নিশ্চয়ই ব্যাংকে জমা রাখলেন 60,000 টাকা, যেহেতু X মানে ব্যাংকের জমানো টাকা, এবং বাকিটা 1 লাখ থেকে 60,000 বাদ দিয়ে 40,000 টাকা তিনি তাহলে পোস্ট অফিসে জমা রাখেন। নেক্সট একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক, সমাপিসি 62,400 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। প্রয়োগে রয়েছে 46 পেজে যে সমাপিসি 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের 3টাই ব্যাংক, 3টা ব্যাংকেই রেট অফ ইন্টারেস্ট একই 5%। তো এই 6,20,000 টাকা 3টা ব্যাংকেই জমা রাখলো, একটাতে 2 বছরের জন্য, একটাতে 3 বছরের জন্য, একটাতে 5 বছরের জন্য কিছু কিছু টাকা। এই কিছু কিছু টাকা মানে মোট 62,400, যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয় আর 3টা ব্যাংকে প্রাপ্য সুদ সমান। তাহলে কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করতে হবে। আমি করে রেখেছি। ধরি সমাপিসি 3টা ব্যাংকে যথাক্রমে X টাকা, Y টাকা, Z টাকা রাখেন। তো X প্লাস Y প্লাস Z
অবশ্যই 6240। এই তিনটা ব্যাংকেরই প্রদত্ত আছে, তিনটা ব্যাংকেরই বার্ষিক সরল সুদের হার 5% এবং তিনটি ব্যাংকে জমা টাকা জমা রাখেন কয় বছরের জন্য? 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য যথাক্রমে। তাহলে প্রথম ব্যাংকের মোট সুদ কত? মানে PTR/100। P মানে x টাকা জমা রাখেন, T মানে 2 বছরের জন্য, আর বলতে 5% সবার জন্য, তাহলে PTR/100। দ্বিতীয় ব্যাংকেও PTR/100, P বলতে y, T বলতে 3 বছর, 5%। অনুরূপে তৃতীয় ব্যাংকে Z, PTR/100, 5 বছরের জন্য 5%। এবার এই যে প্রাপ্য সুদ, মোট সুদ তিনটাই সমান, তাই তিনটাকে আমরা সমান দেখিয়েছি। সমান দেখানোর পর 5/100 প্রত্যেকটা থেকে বাদ দিয়েছি, তাহলে 2x = 3y = 5z সমান k ধরি। এই k ধরে করতে হবে, এই অঙ্কটার একটু আলাদা ব্যতিক্রমী রয়েছে। তাহলে x = k/2 কী করে পেলাম? 2x = 3y = 5z = k। প্রত্যেকেই k এর সঙ্গে সমান। তাহলে 2x = k যদি আমি দুটাকে যদি আমি হিসাব ধরি, তাহলে 2x = k, তাহলে x = k/2। আবার 3y এটাও k এর সঙ্গে সমান, তাহলে 3y = k, তাহলে y = k/3। একই রকম 5z = k, তাহলে z = k/5। এবার এই যে x এ y এর z এর মান পেলাম, এগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে এখান থেকে k এর মানটা উদ্ধার করলাম। যখনই k এর মান পেয়ে গেলাম, তখন এখানে k এর মান বসালে x এর মানটা পাবো 3 লাখ, y এর মানটা পাবো 2 লাখ, এখানে বসাবো। k এর মান পেয়ে গেলে এইগুলোতে k এর মানগুলো বসাবো, আর z পাবো 1,20,000 টাকা। তো এইভাবে অঙ্কটি করতে হবে, করে রেখেছি, নাহলে অনেক সময় লাগছে। থ্যাংক ইউ।